শুরুতেই চলুন একটা প্রাচীন নিদর্শনের গল্পে ডুব দেয়া যাক, যেখান থেকে আমরা আস্তে আস্তে আন্তর্জাতিক আইনের বিশাল জটিলতা আর আধুনিক বৈশ্বিক কূটনীতির এক বিশাল ক্যানভাসে প্রবেশ করব। একটা চমকপ্রদ সংখ্যা দিয়ে শুরু করা যাক। ৬৪০। হ্যাঁ, সম্প্রতি ৬৪০টিরও বেশি চুরি যাওয়া প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ভারতে ফিরিয়ে দেওয়া হয়েছে। সংখ্যাটা শুনলেই বোঝা যায় বিষয়টা কতটা বিশাল, তাই না? কিন্তু সত্যি বলতে এর পেছনের গল্পটা আরও বেশি রোমাঞ্চকর। আধুনিক কূটনীতি আসলে কিভাবে কোনো দেশের হারানো সাংস্কৃতিক ঐতিহ্য ফিরিয়ে আনতে পারে তা বেশ ভালোভাবে বোঝা যায় নেদারল্যান্ডসের দ্য হেগে ঘটে যাওয়া এক ঐতিহাসিক হস্তান্তরের দিকে তাকালে। সময়টা ছিল ১৬ মে ২০২৬। এই দিনেই আনাই মঙ্গলম, যাকে অনেকেই লিডেন তাম্রশাসন বলে চেনেন, সেগুলো আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে হস্তান্তর করা হয়। আমাদের আলোচনার প্রথম পর্ব চোল রাজবংশের তাম্রশাসন এবং মধ্যযুগীয় রাষ্ট্রীয় নথির উন্মোচন। এখন প্রশ্ন হল, এই তাম্রশাসনগুলো আসলে কি? এগুলো কিন্তু কেবল কোনো সাধারণ আনুষ্ঠানিক বস্তু বা শোপিস ছিল না। এগুলো ছিল নবম থেকে ত্রয়োদশ শতকের চোল রাজাদের একেবারে স্থায়ী আর অপরিবর্তনীয় আইনি দলিল। এই তামার পাতগুলোতে কর মওকুফ থেকে শুরু করে জমি অনুদান এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর জন্য রাজকীয় নির্দেশাবলী একেবারে খোদাই করা থাকত। এক কথায় সে আমলের গেজেট। এই পাতগুলোর সবচেয়ে চমৎকার দিকটা হলো এদের রাজকীয় মোহর আর তার ওপর থাকা দারুণ সব জটিল প্রতীক। এখানে শুধু চোলদের নিজস্ব প্রতীক বাঘই নেই, বরং পরাজিত পাণ্ড এবং চেরাদের প্রতীক মাছ আর ধনুকও খোদাই করা আছে। ভাবা যায় এটা ছিল প্রতিপক্ষদের ওপর চোলদের বিশাল সামরিক আধিপত্যের একেবারে চূড়ান্ত এক রাজকীয় ঘোষণা। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এগুলো ছিল দ্বিভাষিক নথি। একদিকে সংস্কৃত ভাষায় লেখা বিশাল রাজকীয় বংশলতিকা, আবার অন্যদিকে তামিল ভাষায় লেখা একদম নিখুঁত প্রশাসনিক নিয়মকানুন। একবার ভাবুন তো, সীমানা নির্ধারণ করার জন্য তারা রীতিমতো একটি মাদি হাতির হাঁটার পথ ব্যবহার করত, আর সেটাও এই তামার পাতে নথিবদ্ধ করে রাখত। একেবারে অবিশ্বাস্য লেভেলের ডিটেলিং। এবারে আসা যাক দ্বিতীয় পর্বে, নাগাপত্তিনমের বৌদ্ধ ঐতিহ্য এবং এক উন্মোচিত ইতিহাস। প্রাচীনকালের এক ব্যস্ত বন্দর নগরী পুম্পুহার থেকে শুরু করে ১৯ শতকের এক নাটকীয় প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের দিকে যদি আমরা তাকাই, গল্পটা বেশ সিনেমাটেক। ব্রিটিশরা ১৯ শতকের মাঝামাঝি সময়ে একটি সাধারণ নির্মাণ কাজ করতে গিয়ে পুদুবেলি গোপুরাম ভেঙে ফেলার সময় মাটির নিচ থেকে আবিষ্কার করে ফেলে আস্ত এক গোপন ইটের কক্ষ। আর সেই প্রাথমিক আবিষ্কারের পর কি পাওয়া গেল জানেন? ধীরে ধীরে মাটির নিচ থেকে উদ্ধার হল নবম থেকে সপ্তদশ শতকের বুদ্ধ এবং বোধিসত্ত্বদের প্রায় ৩৫০টি চমৎকার ব্রোঞ্জের মূর্তি। ৩৫০টি। ইতিহাসবিদদের ধারণা, অতীতের কোনো এক বড় ধরনের হামলার হাত থেকে বাঁচানোর জন্যই হয়তো এগুলোকে এভাবে সযত্নে লুকিয়ে রাখা হয়েছিল। আর এই মূর্তিগুলোর সাথে লিডেন তাম্রশাসনের সম্পর্কটা এখানেই। এই তাম্রশাসনেই লেখা আছে যে রাজা প্রথম রাজরাজ চোল ইন্দোনেশীয়দের তৈরি করা বুদ্ধমঠের জন্য জমি এবং প্রায় ৯,০০০ কালাম ধান দান করেছিলেন। মানে আজ থেকে ১০০০ বছর আগের সামুদ্রিক কূটনীতি আর ধর্মীয় সম্প্রীতির একদম নিখুঁত প্রমাণ আটকে আছে এই তামার পাতগুলোতে। একজন চোল রাজা বিদেশি মিত্রের বৌদ্ধমঠের জন্য সম্পদ দান করছেন, তখনকার দিনের আন্তর্জাতিক সম্পর্কের এক অসামান্য নিদর্শন। আমাদের তৃতীয় পর্ব, পুনরুদ্ধারের আইনি গোলকধাঁধা আর আন্তর্জাতিক আইনের শূন্যতা। এখন একটা খুব স্বাভাবিক প্রশ্ন মাথায় আসতে পারে, এই যে হারানো নিদর্শনগুলো, এগুলো দেশগুলো আইনগতভাবে কিভাবে পুনরুদ্ধার করে? সত্যি বলতে এই প্রশ্নটাই বর্তমান আন্তর্জাতিক আইনি কাঠামোর সবচেয়ে বড় দুর্বলতাগুলোকে আমাদের সামনে এনে দাঁড় করায়। এর পেছনের সবচেয়ে বড় বাধাটা হল ১৯৭০ সালের ইউনেস্কো কনভেনশনই হোক বা ১৯৯৫ সালের ইউনিড্রয়েড কনভেনশন, এই চুক্তিগুলোর কোনোটি কিন্তু অতীতের ঘটনাগুলোর ক্ষেত্রে প্রযোজ্য নয়। এর মানে হলো এখানে একটা বিরাট আইনি শূন্যতা রয়েছে। ঔপনিবেশিক আমলের ওই পুরনো লুটপাটের বিষয়গুলো বর্তমান আন্তর্জাতিক আইনের কাঠামোর একেবারেই বাইরে থেকে যাচ্ছে। আর আইন যেহেতু এখানে পুরোপুরি সাপোর্ট দিচ্ছে না, তাই নিজেদের ইতিহাস ফিরিয়ে আনার দাবিতে রাষ্ট্রগুলোকে রীতিমতো হিমশিম খেতে হয়। ছড়িয়ে ছিটিয়ে থাকা নিদর্শনগুলোর সঠিক উৎস বের করা, হারিয়ে যাওয়া নথিপত্র, সময়ের সাথে সাথে সীমানা বা রাষ্ট্রের সার্বভৌমত্ব বদলে যাওয়া, সবকিছু মিলিয়ে এটা একটা বিশাল গোলকধাঁধা। তার উপর আবার নিদর্শনগুলো যেসব দেশে আছে তাদের নিজস্ব কড়া অভ্যন্তরীণ আইন তো আছেই। এখন সাংস্কৃতিক আত্মনিয়ন্ত্রণ বা কালচারাল সেলফ ডিটারমিনেশন বলে একটা চমৎকার নীতির কথা আইন বিশেষজ্ঞরা বলে থাকেন। এটি অবশ্যই একটা বিরাট নৈতিক বাধ্যবাধকতা।
কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি শুধু এই নীতির উপর ভিত্তি করে আন্তর্জাতিক ট্রাইব্যুনালগুলোর মাধ্যমে কোনো দেশের নিদর্শন ফেরত পাওয়ার শতভাগ গ্যারান্টি দেওয়া যায় না। এর জন্য প্রথাগত আইনের বাইরেও আরও বড় কোনো উদ্যোগের প্রয়োজন হয়। এবং এভাবেই আমরা চলে আসি আমাদের চতুর্থ এবং শেষ পর্বে দ্বিপাক্ষিক কূটনীতি এবং ভবিষ্যৎ আধুনিক অংশীদারিত্ব গড়ে তোলা। আন্তর্জাতিক আইনের এই সীমাবদ্ধতাগুলো টপকে যাওয়ার সবচেয়ে কার্যকর উপায়টা আসলে কি? উপায়টা হলো সরাসরি দ্বিপাক্ষিক সম্পর্ক। এই যে লিডেন তাম্র শাসনগুলো ফিরিয়ে দেওয়া হলো, এটা শুধু একটা অতীত বস্তুর আদান প্রদান ছিল না, এটি ছিল 2026 থেকে 2030 সালের জন্য ভারত আর নেদারল্যান্ডসের সম্পর্ককে একটি কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার মাস্টার স্ট্রোক। মজার ব্যাপার হল সাংস্কৃতিক সম্পত্তি ফিরিয়ে দেওয়ার এই বিষয়টা এখন 21 শতকের জোটগুলোর বৃহত্তর রূপরেখার একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। এই দ্বিপাক্ষিক সহযোগিতা এখন শুধু ইতিহাসেই আটকে নেই, এটি নবায়নযোগ্য শক্তি, গ্রিন সি করিডোর, বিশুদ্ধ পানির উদ্যোগ থেকে শুরু করে একেবারে অত্যাধুনিক সেমিকন্ডাক্টর সাপ্লাই চেইন পর্যন্ত বিস্তৃত। বুঝতেই পারছেন অতীতের একটা নিদর্শন কিভাবে ভবিষ্যতের বিশাল সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। সব মিলিয়ে এই পুরো ঘটনাটা আমাদের একটা দারুণ বার্তা দেয়। লিডেন তাম্র শাসনগুলো যেমন ভারতকে তার নিজস্ব প্রাচীন বৌদ্ধ ইতিহাসের সাথে পুনরায় যুক্ত করছে, ঠিক তেমনি আধুনিক কূটনীতিও ভবিষ্যতের বৈশ্বিক স্থিতিশীলতার জন্য দেশগুলোকে একে অপরের সাথে নতুন করে যুক্ত করছে। নিরপেক্ষ এবং কূটনীতিকভাবে এই পুনরুদ্ধারের মাধ্যমেই বৃহত্তর বৈশ্বিক সহযোগিতার জন্য আস্থার একটা ভীষণ মজবুত ভিত্তি তৈরি হয়। আন্তর্জাতিক আইন যেখানে পৌঁছাতে পারছে না, কূটনীতি ঠিক সেখানটাতেই নতুন পথ দেখাচ্ছে। এখন অবাক হয়ে ভাবতে হয়, বিশ্বের আনাচে কানাচে এমন আরও কত হারিয়ে যাওয়া প্রত্নতাত্ত্বিক নিদর্শন হয়তো নীরবে অপেক্ষা করছে তাদের উৎপত্তিস্থলে ফিরে যাওয়ার জন্য। আর কে জানে, হয়তো সেগুলোই খুব শীঘ্রই বিশ্বের বুকে নতুন কোনো শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের পথ প্রশস্ত করবে।